পরকে এত ভালোবাসার কারণ কি? আগে পাশাপাশি থাকলেও মানুষটাকে জানা হয়নি আমার, বোঝা হয়নি, হয়তো বুঝতে চাইনি। কিন্তু যেদিন থেকে সেই অপছন্দনীয় মানুষটার সংস্পর্শ পেলাম, তাকে একটু একটু করে জানতে শুরু করলাম, বুঝতে শুরু করলাম, তারপর শুধুই তার হাতে থাকলাম। কি জানলি, কি বুঝলি সেই মানুষটার সম্পর্কে? তাকে আমি খুব ভালোবাসি। সে ছাড়া দ্বিতীয়ত কখনো আমার জীবনে একান্ত ব্যক্তিগত মানুষ হিসাবে আর কাউকেই চাই না। চাই না মানে সে ছাড়া আমার মৃত্যুই শ্রেয়। শ্রাবণের মেঘলা দুপুর, আকাশটা খাপছাড়া মেঘে এঁটে আছে। এই ঝড়ঝড়ে বৃষ্টি তো এই ঝলমলে রোদ্দুর। কিছুক্ষণ বাদে আবারও আকাশের এলোমেলো মেঘে ঝরে ঝরে বৃষ্টি। কলেজ শেষে ধীর পায়ে কলেজ গেটে এসে দাঁড়ালো প্রান্তি, পাশাপাশি এসে দাঁড়ালো আবিশা। উজ্জ্বল মেয়েটা আজ শান্ত, কলেজ থেকে তাকে বেশ শান্ত দেখাচ্ছে, কিন্তু কারণটা কি ঠিক বুঝে উঠতে পারল না আবিশা। ইদানিং মেয়েটার হঠাৎ হঠাৎ কি যে হচ্ছে বুঝে উঠতে পারে না সে। আর প্রান্তির কাছে জানতে চেয়ে উত্তর মেলে না। মেয়েটা চঞ্চল হলে কি হবে, বেশ চাপা স্বভাবের, নিজের ভালো মন্দটা সহজে কাউকে বলতে চায় না। আজ প্রান্তির জন্মদিন ছিল, ছোটখাটো একটা চুরির গিফট বক্স দিয়ে তাকে শুভেচ্ছা জানিয়েছে সে, অথচ মেয়েটার মুখ মলিন। যদিও তার পাওয়া জন্মদিনের গিফট সহ অভ্যর্থনাতে মেয়েটা বেশ সন্তুষ্ট হয়েছে, খুশি হয়ে তাকে জড়িয়েও ধরেছে। তবুও আবিশার মনে হলো প্রান্তিক কোনো কিছু নিয়ে বেশ ভাবান্বিত এবং মন খারাপ। দীর্ঘশ্বাস ফেলে চুপচাপ প্রান্তের মতো সেও খালি সিএনজির আশায় অপেক্ষায় দাঁড়ালো। 2-5 মিনিট যেতে খালি সিএনজি তাদের সামনে এসে দাঁড়াতে উঠে পড়লো আবিশা। সরে বসে প্রান্তিকে ডাক দিতেই সে বলল, তুই বাড়ি চলে যা, আমার একটু ও বাড়িতে যাওয়া প্রয়োজন। আমি একটু ও বাড়িতে যাব, টেনশন নিস না, আমি গিয়েই তোকে নক দিব। আজ প্রান্তের জন্মদিন বিদায়, ও বাড়িতে যেতে চাইছে, তাই আর উল্টে তাকে প্রশ্নের ঝড় তুলল না আবিশা। মৃদু হেসে শুধু সম্মতি জানালো। প্রান্তি যাবে না শুনতে সিএনজিওয়ালা গাড়ি ছাড়তে উদ্যোগী হতে প্রান্তি ওনাকে জিজ্ঞেস করলো, মামা একটু থামেন প্লিজ। গাড়ি থামাতেই আবিশার আরো কাছে গিয়ে দাঁড়ালো প্রান্তি। ফের মুখে মিষ্টি হাসি ঝুলিয়ে বলল, আমার জীবনের গুরুত্বপূর্ণ একজন বন্ধু হয়েও তোকে আমি আমার লাইফ সম্পর্কে শেয়ার করি না বলে তোর আমার উপরে খুব রাগ হয়, মন খারাপ হয়, তাই না? রাগ মন খারাপ কিচ্ছুই হয় না, তবে খুব অভিমান হয়। মনে হয় আমি এত বছরও তোর সাথে পাশে কাছাকাছি থেকেও ভালো কিংবা কাছে বিশ্বস্ত বন্ধু হতে পারিনি। আবিশার গাল ফুলানো কথায় হেসে দিল প্রান্তি। ফের বলল, তেমনটা নয়, তুই আমার খুব ভালো বিশ্বস্ত বন্ধুই, তবে আমাকেও তোর জানা সহজে নিজেকে কারো সামনে ঠিকভাবে উপস্থাপন করা হয়ে ওঠে না আমার, কেন জানি না, পারি না আমি। তবে আজ কেন মন খারাপ ছিল, ও বাড়ি থেকে এসে তারপর তোকে জানাবো, বলবো। অভিমান করে থাকিস না প্লিজ জান। মন খারাপ করব না, এত সুন্দর করে কইলে কেউ মন খারাপ করে থাকতে পারে? এবার আমারে যাইতে দে নাপামনি। সিএনজি ওয়ালার কথায় দুজনেই তার মুখের দিকে তাকিয়ে হেসে দিল। আল্লাহ হাফেজ জানি আবিশা প্রান্তির কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। সেদিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেল প্রান্তি। মেয়েটা তাকে সত্যি মন থেকে ভালোবাসে, অথচ সে পারে না নিজের মন খারাপের কথাগুলো সে মেয়েটার কাছে সন্তুষ্ট চিত্রে অনায়াসে বলতে। নিজের স্বভাবজাতের কারণে বলতে গেলে হয়ে ওঠে না বলা, আর নিজের আপনজনের মন্দের কথা সেও বা অন্য কারো কাছে কি করে বলবে, কি করেই বা উপস্থাপন করবে তাদের মন্দ স্বভাবের কথা? কেমন যেন নিজের কাছে তাই অস্বস্তি হয়। সেখানে মন খুলে আবিশাকে বলবে কি করে? খুব যে দ্বিধা হয়, সংকোচবোধ হয়। সে স্বীকার করুক আর না করুক, সত্যি তো এইটাই, সে ওই বাড়িরই মেয়ে। আর সে বাড়ির মেয়ে হয়ে তাদের স্বভাব আর কটূক্তিমূলক ব্যবহারের কথা সে অন্য কাউকে উপস্থাপন করবে কি করে? রক্তের দম যে এভাবে চোকাতে হবে তাকে, তবে কারো সামনেও বাড়ির মানুষগুলোকে সে ছোট করে কথা বলুক বা, কিন্তু এবার আর তাদেরকে ছেড়ে কথা বলবে না প্রান্তি। তপ্তশ্বাস ফেলে নিজের গন্তব্যের উদ্দেশ্যে পা বাড়ালো সে। ও বাড়িতে পৌঁছাতে প্রায় 2:30টার মতো বেজে গেল প্রান্তির। তপ্ত দুপুর তখন, সূর্যটা ঠিক মাথায় সোজা বরাবর বসে তপ্ততা ছড়াচ্ছে। আকাশের ছড়ানো ছিটানো কালো মেঘগুলো জমে কুণ্ডলি পাকিয়েও যেন সূর্যের সেই তপ্ততা হারাতে পারল না। রোদে মেঘের ঘুমট ভাবটায় ঘেমে নেই একাকার প্রান্তে।
বাড়ির কলিং বেলটা বাজাতে প্রান্তির বাবা কবির সাহেব নিজে দরজা খুলে দিলেন। মেয়ের কাছেই যাবার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। দুপুরের খাবারটা খেয়েই বের হতেন। আজ মেয়েটার জীবনে বিশেষ একটা দিন। নিজের বাবা হওয়ার অনুভূতির স্বাদটা তিনি এই দিনই অনুভব করেছিলেন। সে দিনটাতে মেয়েটার সাথে কথা বলার জন্য সকাল থেকে কতবার প্রান্তিকে ফোন দিয়েছেন, অথচ মেয়েটা ফোন ধরেনি। আর প্রান্তি ফোন না ধরার কারণে প্রহানের কাছ থেকে মেয়েটা ঠিকঠাক আছে কিনা সেটা জেনে নিতে হয়েছে ওনার। তারপর মেয়েটার কাছে যাবার প্রস্তুতি নিচ্ছিলেন, যদিও আগে থেকেই আজকের দিনে মেয়ের কাছে যাবার প্রস্তুতি ছিল ওনার। তবে প্রান্তিকে এই সময় এ বাড়িতে দেখে বেশ আশ্চর্য হয়েছেন তিনি। যে মেয়েকে শত চেষ্টা করো কারণ ছাড়া এ বাড়িতে আনা যায় না, সেই মেয়েটা নিজ ইচ্ছেতে এই বাড়িতে একটু নয়, বেশ আশ্চর্যিত হলেন তিনি। ওভাবে মেয়েটাকে বাইরে দাঁড় করিয়ে রাখলে কেন? ভেতরে আসতে দাও। কি আশ্চর্য, ওভাবে আড়াল করে দাঁড়িয়ে আছো কেন? কলিং বেলের আওয়াজ শুনে রান্নাঘর থেকে ছুটে দরজা খুলতে আসছিলেন কবির সাহেবের দ্বিতীয় স্ত্রী মোহনা। এই অসময়ে দরজার ওপাশে প্রান্তিকে দেখে তিনিও বেশ আশ্চর্য হয়েছেন। তবে স্বামীকে ওরকম আড়াল হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে কথাটা বললেন। স্ত্রীর কথার স্বরে ড্রয়িং রুমের দিকে এগোতে কবির সাহেব বললেন, তুমি এসেছো, ভালোই করেছো। আমি তোমার কাছে যাবার জন্য সবে প্রস্তুতি নিচ্ছিলাম। কবির সাহেব সরে যেতে প্রান্তির সাথে মোহনা বেগম ভালো মন্দ আলাপ সারলেন। তবে উত্তর স্বরূপ প্রান্তি আজ মুখে কোনো উত্তর দিল না। কোনো রকমে হ্যাঁ হু বোধক মাথা নাড়িয়ে ভিতরে পা বাড়ালো। প্রান্তির এরূপ আচরণ মোহনা বেগমের কাছে ঠিক মনে হলো না। তিনি কিছুটা দ্বিধাদ্বন্দ্বিত হলেন। মেয়েটা সহজে তাকে মা সম্বোধন করে ডাকে না, তাই বলে কখনো অসম্মানিত করে কথা বলেনি বা প্রান্তির ব্যবহারে সেরকমটা কখনো উপলব্ধি করেননি তিনি। তবে আজ এরূপ কেন মেয়েটার ব্যবহার? কোনো কারণে কি মেয়েটার মন খারাপ, নাকি ভাবনাটা আরো এগোলো না ওনার? বাবার মুখের উপর প্রান্তির প্রশ্নে তিনি আরো আশ্চর্যিত হয়ে সেদিকে চাইলেন। সম্পর্কের সুতো ছিঁড়ে গেলে সেই সম্পর্কিত সম্পর্কগুলো খুব ঠুকনো হয়ে যায়, তাই না বাবা? তাদের প্রতি আর কোনো দায়িত্ব পালন, শ্রদ্ধাবোধ থাকে না, বলো? কেবল সোফায় বসেছিলেন কবির সাহেব। মেয়ের এমন কথায় তার এখানে আসার থেকে আশ্চর্য হলেন তিনি। মেয়েটা এরূপ কথা বলছে কেন? হঠাৎই যেন ভেবে পেলেন না, গম্ভীর গলায় প্রশ্ন ছড়লেন, তুমি এরূপ কথা বলছো কেন? কি হয়েছে তোমার? ও বাড়িতে কেউ কিছু বলেছে? কথা শেষ করার আগে প্রান্তে বেশ গলা ছড়িয়ে বলল, সব সময় ও বাড়ির মানুষগুলোর দোষ খোঁজার চেষ্টা করবে না। কিছু হলেই ও বাড়ির মানুষগুলোর দোষ। কেন বাবা? আমি প্রশ্ন করতেই পারলাম না, ও বাড়ির মানুষের দোষ হয়ে গেল কেন? বলো কেন? আমার কোনো কিছু হলেই অভিযোগ, দোষের আঙুল তাদের দিকেই চলে যায় কেন? তারা আমাকে আদর যত্নে মানুষ করেছেন, তাই সকল দোষের দায়ভার তাদের। তবে সেই আদর যত্নে পোষা আমিটার ওপর হক তোমাদের আগে নাকি তাদের? আর যদিও তাদের জন্য আবার কিছু হয়েই থাকে, তবুও কি তাদের দিকে আঙুল তোলা কি সাজে এ বাড়ির মানুষগুলোর, এমনকি তোমারও বাবা? নিজে প্রশ্ন করে আবার নিজেই মুখে তাচ্ছিলের হাসি ফুটিয়ে প্রান্তি ফের বলল, আমারই তো বলা ভুল হয়েছে। তাদেরই বা আমার উপরে প্রথমে হক থাকবে কেন? তাদের তো কোনো কারণে কোনো মতেই আমার উপরে হক থাকার কথাই না। কেননা আমি তো এ বাড়িরই রক্ত। তারা যতই পেলে পুষে মানুষ করুক না কেন, তাদের কিছুই না। আমার উপরে ভালো হকটা থাকলেও মন্দের হকটা নেই, তাই না বলো? আমার মা তো মরার আগে নিজের অবুঝ বাচ্চাটাকে ভরসার নিরাপত্তার স্থান স্বরূপ বড় আম্মার হাতে তুলে দিয়ে মহাপাপ করে গেছেন। আর সেই অবুঝ বাচ্চাটাকে নিজের সন্তানের চেয়েও আদর যত্নে ভালোবেসে মানুষ করাই সেই পাপে পাপিষ্টা হয়ে গেছেন বড় আম্মা আর ও বাড়ির মানুষগুলো, তাই না? কি সব বলে চলছো প্রান্তি? কি হয়েছে তোমার? কে কি বলেছে তোমায়? এসব আজগুবি কথা কেন বলে চলেছ? ধমকের স্বরে কথাগুলি বললেন কবির সাহেব। প্রান্তির গলার স্বর শুনেও আরো আগে ড্রয়িং রুমে হাজির হয়েছেন প্রান্তির দাদিমা হাজেরা খাতুন। কপাল কুঁচকে তিনি প্রান্তির বাঘ বিতণ্ডা দেখে চলেছেন। স্কুল থেকে এসে প্রান্তিকে এ বাড়িতে দেখে খুশি হয়ে কিছু বলতে যাবে, তার আগে বাবার গলার উচ্চ স্বরের গম্ভীর কথাগুলো শুনে মায়ের পাশে চুপসে দাঁড়িয়ে পড়ল মুনিয়া। আর মোহনা বেগম তো নির্বাক হয়ে প্রান্তির মুখের দিকে তাকিয়ে তার বলা কথাগুলো শুনে যাচ্ছেন। কবির সাহেবের ধমকে ভিতরে ভিতরে কেঁপে উঠল
বাহিরে শক্ত থাকার চেষ্টা করলো প্রান্তি। কখনো কারো মুখের উপর এরকম কাট কাট কথা বলা হয়নি। বড় আম্মার বিশেষ নিষেধাজ্ঞা আর উপদেশ ছিল, তবে ধৈর্য আর সহ্যের সীমা থাকে। কেন আমার কথাগুলো শুনতে ভালো লাগছে না তোমার? তবে আমার কি করে ভালো লাগে? যতবারই এ বাড়িতে আসি শুনতে হয় আমাকে বড় আম্মার হাতে তুলে দিয়ে গিয়ে মা ভুল সিদ্ধান্ত নিয়ে গেছেন। এ বাড়ির রক্ত, আমি ও বাড়িতে অন্যের আশ্রয়ে মানুষ হব কেন? আমারও বাড়ি আছে, আরও বাড়ির মানুষ। আমাকে এ বাড়িতে আমার বাবার কাছে না দিয়ে তাদের মেয়ের কথা মেনে নিয়ে আমাকে কেন এ বাড়িতে রেখে দিলেন? আদর যত্নে মানুষ করলেন। এগুলো আমার মা সহ ও বাড়ির মানুষের ভুল, অন্যায়। তাই তো বাবা, তাই তো? না হলে তাদের প্রতি এ বাড়ির মানুষগুলোর এত অবজ্ঞা, এত কুরুচিপূর্ণ ধারণা কিসের? কথায় কথায় তাদেরকে ছোট করে দেখা কেন? তারা তোমাদের মেয়েকে মানুষ করার জন্য খেতে আসে নাকি কিছু নিতে আসে? যদি বেহায়ার মতো বারবার এসে থাকে, তবে সুতো ছিঁড়ে যাওয়া সেই সম্পর্কের এক টুকরো টানে, মায়ায়। একটু থামলো প্রান্তি। এক পলক ড্রয়িং রুমের ভিতরের দরজার সামনে দাঁড়িয়ে থাকা দাদিমার দিকে তাকিয়ে ফের থমথমে হয়ে তাকিয়ে থাকা বাবার মুখের দিকে তাকালো। সে বলল, যে মানুষটা বারংবার ও বাড়ির মানুষগুলোকে খোঁটা দিয়ে ছোট করে কথা বলে, সেই মানুষটার কাছে জিজ্ঞেস করে দেখো তো, অতটুকু বয়সে তিনি পারতেন আমাকে সামলে রাখতে? বড় আম্মার মতন ধৈর্য নিয়ে আমাকে আদর যত্নে মানুষ করতে? হ্যাঁ, হয়তো আমি মানুষ ঠিকই হয়ে যেতাম, কিন্তু যে ভালোবাসা আমায় বড় আম্মা দিয়ে সব দিক থেকে আগলে রেখেছেন, তিনি সেটা সেই রকম করে পারতেন কি না? নাকি ওনার মেয়েরা সংসার ছেড়ে আমাদের আদর যত্নে মানুষ করতে আসতো, নাকি তাদের সংসারে আমাকে নিয়ে গিয়ে বড় আম্মার মতো আদর যত্নে মানুষ করত? এই বৃদ্ধ বয়সে আল্লাহর নামে কসম করে বলবে, সত্যিই তিনি বা তারা আমাকে বড় আম্মার মতন ধৈর্য নিয়ে সহ্য করে আগলে রাখতে পারতেন কিনা? জিজ্ঞেস করো তোমার মাকে। উনি তোমার দাদিমা হন। সংযত হয়ে কথা বলো প্রান্তি। এত সময় থমথমে মুখে প্রান্তির কথাগুলো নীরবে শুনে গেল। এর মায়ের নামে মেয়ের মুখে উদ্যত্তমূলক কথা শুনতেই মুখ খুললেন কবির সাহেব। বেশ ধমকে গম্ভীর গলায় কথাটা বললেন তিনি। তবে প্রান্তিও থেমে থাকলো, বলল, তোমার সম্মান শ্রদ্ধার স্থানে যেই আঘাত লেগেছে, তুমি আর চুপ হয়ে থাকতে পারলে না। সম্মান রক্ষার্থে আমার সত্যও তোমার অসহ্য লাগছে। তবে আমার কি করা উচিত? দাদিমা যদি তোমার আবার শ্রদ্ধা সম্মানের স্থান হয়ে থাকেন, তবে ও বাড়ির প্রতিটি মানুষগুলো তোমার না হলেও আমার তো অতি শ্রদ্ধা আর সম্মানের জায়গা। তাদের বারংবার অমর্যাদায় আমার কি করা উচিত? আমার অতি প্রিয় মানুষগুলো আমার কারণেই বারবার অসম্মানিত হচ্ছে, আর সেই আমাকেই সংযত হয়ে কথা বলতে হবে? চুপ থাকতে বলছো? ড্রয়িং রুম জুড়ে পুরো পিনপতন নীরবতা। প্রান্তি ফের বলল, যাই হোক, তুমি না হয় তাদের সম্মান রক্ষা করতে চাও না বা ইচ্ছুক না, কিন্তু আমি তো তাদের কাছে শত ঋণী। এখন তো আবার তাদের বাড়ির বউ। তাদের সম্মান রক্ষা করা তো দায়িত্ব। বলতে গেলে এখন আবার ফরজ কাজ। একবার দুবার বারবার তো আর আমার জন্য তাদের ছোট হতে দেখতে পারি না। আমি দেখা যায় না, আমি অন্তত দেখতে পারবো না। তো এতদিন শুধুই শ্রদ্ধাবোধ দেখিয়ে শুনে গিয়েছি। তোমার মতো আমারও বিবেকে এবার আঘাত লেগেছে, নিজের শ্রদ্ধার মানুষগুলোকে অসম্মানিত হতে দেখে। কথা তো আমাকে বলতেই হবে। দম ছেড়ে প্রান্তি মোহনা বেগমের দিকে তাকালেন, ফের নিজের বাবার দিকে তাকিয়ে বলল, এখানে ছোট মাও আছেন, তার কাছেও জিজ্ঞেস করে দেখো, সেও পারতো কি না বড় আমার মতো নিজের সন্তানের ভালো মন্দটা আগে না দেখে নিজের সবটুকু আদর আহ্লাদ ভালোবাসা আমাকে দিয়ে বড় করতে, মানুষ করতে। হয়তো ও বাড়িতে না থাকলে আমার বড় হওয়াটা বেঁধে থাকতো না। তবে সত্যি কি মা যেমনটা ভালোবেসে সন্তানকে ভালোবেসে মানুষ করেন, সেই ভালোবাসাটা, সেই মমতাময়ী ছায়াটা পেয়ে আমি বড় হতাম কিনা? জিজ্ঞেস করো না বাবা, পারতেন কিনা? কবির সাহেব মুখে একটাও উচ্চারণ করলেন না। কি বলবেন তিনি? নিজের স্ত্রীর কথা রাখতে শুধু মেয়েকে ও বাড়িতে রাখেননি, স্ত্রীর মৃত্যুর পর মেয়েটাকে সহজে কেউ সামলাতে পারতো না, একমাত্র ও বাড়ির বড় বউ ছাড়া। বিদায় নিজের মায়ের হাজার বিরোধিতা করেও ও বাড়িতে মেয়েটাকে থাকতে দিয়েছেন তিনি। আর ওই বাড়ির বড় বউয়ের নিজের মেয়ের প্রতি আদর আহ্লাদ দেখে তিনি নিশ্চিন্তে থেকেছেন। তবে সত্যি বলতে নিজের মাকে হাজার নিষেধ করেও
বাড়ির মানুষগুলোকে অসম্মানের হাত থেকে রক্ষা করতে পারেননি। এখন মেয়েকে কি উত্তর দেবেন? তবে এত সময় পর বুঝতে পারলেন মেয়েটার এ বাড়িতে নিজ ইচ্ছেতে আসার কারণ। প্রান্তি ফের বলল,